এক দশকে সারা পৃথিবীতে বিজ্ঞাপন শিল্পের যুগান্তকারী পরিবর্তন এসেছে। ভারতেও এর প্রভাব ছড়িয়ে পড়েছে সর্বত্র। আজকাল আমরা বিজ্ঞাপনের দৌলতে ঘরে বসে টিভিতে কত রকমের সাবান, টুথপেস্ট, কুকার, টিভি, ফ্রিজ ইত্যাদির সঙ্গে পরিচিত হচ্ছি। এছাড়াও বাইরে বেরোলেই সিনেমা, নানা রকম পত্রপত্রিকা। এই বিজ্ঞাপন কি এ সম্পর্কে কিন্তু আমাদের কারোরই সুস্পষ্ট কোনো ধারণা নেই। ये भारत सरकारेर एडवर्टाइजिंग नीति ওটা कोई सेंट्रल नीति नहीं आछे कायके भारत सरकारेर 215 कंपनी आछे एंड 215 कंपनी विभिन्न पदार्थ प्रोड्यूस करते हैं। कोई कंपनी सिर्फ गवर्नमेंट के लिए एक चीज बनाती है, कोई कंपनी मिक्सचर ऑफ प्रोडक्ट्स ऑफ गवर्नमेंट एंड मास कंजम्पशन बनाती हैं जनसाधारण, और इसीलिए कोई सेंट्रल पॉलिसी ऑफ एडवर्टाइजिंग नहीं है। लेकिन हर एक कंपनी जो इस पूरा सर्किट में है उनके चीफ एग्जीक्यूटिव्स और बोर्ड ऑफ डायरेक्टर्स को इंडिपेंडेंस है कि किस तरह की एडवर्टाइजिंग वो करें। আচ্ছা, আপনি তো এই বিজ্ঞাপন সংস্থার অ্যাকাউন্টস ম্যানেজার, তা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো বিজ্ঞাপন সংস্থাগুলিতে অ্যাকাউন্টস ম্যানেজারের ভূমিকা কি? যে কোনো বিজ্ঞাপন সংস্থায় অ্যাকাউন্ট ম্যানেজারের ভূমিকা বলা যেতে পারে যে ক্লায়েন্ট অর্থাৎ যারা বিভিন্ন সামগ্রী তৈরি করেন সেই ক্লায়েন্টের প্রতিনিধি, এজেন্সির মধ্যে ক্লায়েন্টের প্রতিনিধি। তার কাজটা হচ্ছে যে ক্লায়েন্টের যে প্রোডাক্ট সেটা সম্পর্কে পুরোপুরি তার ধারণা, অর্থাৎ সে সমস্যাটা বুঝে আসেন। সেই সমস্যাটা বুঝে এসে সেই সমস্যার মধ্যে আপনার বাজারের অবস্থা থাকতে পারে, বাজারের অবস্থার মধ্যে দাম কোথায় ছিল, এখন দাম কোথায় আছে, দামটা তারা বাড়াতে চান কিনা, কোন কোন বাজারে বিক্রি বাড়াতে চান, কোন কোন জনসাধারণের অংশের ভেতরে সেই বিক্রিটা বাড়াতে চান, উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, এটা অবশ্য বিভিন্ন সামগ্রীর ওপরে আবার এটা ডিফারেন্সটা ডিপেন্ড করছে। এই যাবতীয় সমস্যাগুলো বুঝে নিয়ে এসে তারপরে তাকে সেটা তিনি যেটা ব্রিফটা বুঝলেন সেটা সম্পর্কে তাকে একটা ব্রিফ লিখতে হয়। সেই ব্রিফটা লিখে প্রথমে তিনি ক্লায়েন্টের সাথে তার যে আন্ডারস্ট্যান্ডিংটা যেটা তিনি বুঝলেন সেটা তিনি এক্সচেঞ্জ করেন। তারপরে ক্লায়েন্ট হয়তো বললেন যে না, আপনি যেটা বুঝেছেন সেটা ঠিক আছে, এবারে এটার উপরে ভিত্তি করে তাহলে আমাকে এবার বিজ্ঞাপনটা তৈরি করতে হবে। বিজ্ঞাপনটা তৈরি করা মানে যে শুধু কাগজে কলমে ছবি এঁকে দিলাম বা ছবি বসিয়ে দিলাম, কপি লিখে দিলাম, শুধু তা নয়। তার আগে আমাকে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, অর্থাৎ আমি কোন দিকে যাব, নানা রকমভাবে এগোনো যেতে পারে। সেটার জন্য মাঝে মাঝে হয়তো রিসার্চ করা দরকার হতে পারে, বা নিজেদের মধ্যেও কিছু আলাপ আলোচনা করেও সেই জায়গায় আমরা পৌঁছতে পারি। তো এই ব্রিফটা থেকে প্রথমে একটা স্ট্র্যাটেজি, কমিউনিকেশন স্ট্র্যাটেজি একটা তৈরি করতে হয়। কমিউনিকেশন স্ট্র্যাটেজি তৈরি করার পর আমাদের বিজ্ঞাপন সংস্থার মধ্যে যে ক্রিয়েটিভ সেল থাকে, যে ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট থাকে, তাদের সাথে কমিউনিকেশন স্ট্র্যাটেজি নিয়ে আমাদের আলোচনা করতে হয়। সেই আলোচনা থেকে একটা ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি বেরোয়। সেই ক্রিয়েটিভ স্ট্র্যাটেজির ওপরে নির্ভর করে, তার উপর বেস করে বিজ্ঞাপনটা তৈরি হয়। ছবিটা কি হবে সেটা একটা করা হয়, কপিটা কি হবে সেটা একটা করা হয়। অর্থাৎ ক্রিয়েটিভ স্ট্র্যাটেজির পরে আমাকে ক্রিয়েটিভ ট্যাকটিক্সে চলে যেতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি আপনাকে, যে সাধারণত কি কি ধরনের সামগ্রী আপনারা অ্যাডভার্টাইজ করে থাকেন? ধরুন সাবান হতে পারে, বা ক্রিম হতে পারে, চা, ইঞ্জিনিয়ারিং সামগ্রী, রং, তারপরে সফট ড্রিঙ্ক, আলু ভাজা, যে কোনো জিনিস। আমরা সাধারণত আপনাকে যেগুলো বললাম এইগুলোর উপরেই আমরা কাজ করেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাকে, যে আপনি এই বিজ্ঞাপন জগতে এলেন কি করে, এটাকে কি করে, কেন আপনি প্রফেশন হিসেবে বেছে নিলেন? যদি তাহলে একটা আমি পাল্টা প্রশ্ন করতে পারি যে কেন নয়? হ্যাঁ, তা তো নিশ্চয়ই, আপনার কাছে একটু জানতে চাই। আমার এই জগৎটা এখন ভালো লাগে, আগেও ভালো লেগেছিল, এবং চাকরিতে বিজ্ঞাপন এজেন্সিতেই ঢুকেই পড়লাম আর কি, এর বিষয়ে নতুন কিছু নেই। আপনি তো এই বিজ্ঞাপন সংস্থার মিডিয়া ম্যানেজার, সাধারণত কি কি ধরনের কাজ আপনাকে করতে হয়?
মিডিয়াতে কাজ হচ্ছে যখন অ্যাকাউন্ট সার্ভিসিং অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজিটা ফর্মুলেট করে, তারপরে মিডিয়া ডিপার্টমেন্ট ডিসাইডস হোয়াট ইজ দ্য মিডিয়া স্ট্র্যাটেজি। তার মানে আমরা ডিসাইড করি প্রত্যেকটা প্রোডাক্ট কিংবা সার্ভিস এটার জন্য আমরা বিজ্ঞাপন করি, তার একটা টার্গেট অডিয়েন্স থাকে। তো সেই টার্গেট অডিয়েন্সটা মাথায় রেখে আমরা ডিসাইড করি যে বাজেটটা আছে আমাদের সেটা কিভাবে আমরা স্পেন্ড করব, সেটা কোন মিডিয়াতে যাবে, টেলিভিশনে যাবে না প্রেসে যাবে না রেডিওতে যাবে না আউটডোরসে যাবে হোর্ডিংয়ে যাবে। সেটা আমরা ডিসাইড করি বাই ক্যালকুলেটিং দ্য রিচ অফ ইচ মিডিয়াম। টেলিভিশন মানে রিচ করে কী ধরনের মানুষকে, কতজন মানুষকে, তারা কোথায় কোথায় আছে, অ্যাকর্ডিংলি অন্য মিডিয়াও সেভাবে আমরা অ্যানালাইজ করি। আর যে মিডিয়াম আমাদের সবচেয়ে বেশি রিচ দিচ্ছে ফর দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট, সেই মিডিয়ামটা আমরা নর্মালি ডিসাইড করি দ্যাট ইজ দ্য প্রাইমারি মিডিয়াম। সেভাবে আমরা বাজেটটাকে অ্যালোকেট করি, কত টাকা কোন মিডিয়ামে যাবে, তারপরে আমরা বেস করি অ্যাকচুয়াল ক্যালকুলেশনসে আসি। আপনারা যখন অ্যাডভার্টাইজমেন্ট দেন, বিজ্ঞাপন দেন কোথাও, তার পেছনে কি উদ্দেশ্য থাকে? हमार कंपनी हुगली डॉक एंड पोर्ट इंजीनियर दो विभिन्न प्रोडक्ट्स बनाते हैं। अपना मेन प्रोडक्ट शिप बिल्डिंग, शिप रिपेयरिंग। एचर कस्टमर गवर्नमेंट डिपार्टमेंट, पोर्ट, पब्लिक सेक्टर कंपनी, अदर inland waterways, etc. और दूसरा प्रोडक्ट फाउंड्री एंड जनरल इंजीनियरिंग। Eta product also mass consumption product now. Eta product specialized machinery and items for other industrial uses. So our company's main advertising is restricted to this market, and basically we try to give the impression and try to advertise the quality of our products and the quality of our men which manufacture these products. সংবাদপত্র নির্বাচনটাও কিন্তু ক্যালকুলেশনের বেসিসেই আপনাদের করতে হয় তাহলে, কেননা পুরো জিনিসটা হচ্ছে একটা বাজেটকে সবচেয়ে কস্ট এফেক্টিভ কীভাবে করা যায়, হাউ বেস্ট উইল আ ক্যাম্পেইন রিচ দি অডিয়েন্স অ্যাট দ্য লোয়েস্ট পসিবল কস্ট। তো দ্য হোল থিং ইজ ডিপেন্ডেন্ট অন ক্যালকুলেশনস। কোন ম্যাগাজিনটা আমাদের সবচেয়ে বেশি রিচ নিয়ে আসছে অ্যাট দ্য মিনিমাম ওয়েস্টেজ, উইথ দ্য মিনিমাম ওয়েস্টেজ। তার মানে ওয়েস্টেজ মিনস আমাদের টার্গেট অডিয়েন্সের বাইরে কারা কারা এই ম্যাগাজিনটা পড়ছে কিংবা টেলিভিশন প্রোগ্রামটা দেখছে, তাদের আমাদের দরকার নেই। সো উই ডিসাইড which is the most cost efficient vehicle, সেভাবে we actually derive on what is the cost per medium, and the advertising budget is then divided and we allocate the various. আচ্ছা গাঙ্গুলি, আপনাকে একটা প্রশ্ন করছি যে আপনাদের এই বেসরকারি প্রতিষ্ঠানগুলির থেকে আপনারা কেন বিজ্ঞাপন দেন? বিজ্ঞাপনের মুখ্য উদ্দেশ্য বিক্রি বাড়ানো, তবে ডিফারেন্ট প্রোডাক্টের জন্য ডিফারেন্ট উদ্দেশ্য থাকে। যেমন যখন কোনো প্রোডাক্ট নতুন লঞ্চ করা হয় তখন সেটাকে কাস্টমারদের জানাবার জন্য, তাদের অন্য কম্পিটিশন থেকে মার্কেট নেওয়ার জন্য। যখন এমন কোনো প্রোডাক্ট থাকে যার কোনো বদল হয়েছে, তার কোয়ালিটি পাল্টেছে বা প্যাকেজিং পাল্টেছে, সেক্ষেত্রে কাস্টমারদের জানাবার জন্য তাতে কি উন্নতি হচ্ছে। এবং অনেক সময় যখন প্রোডাক্ট খুব ভালো বিক্রি হয় তখন মার্কেট শেয়ারটাকে ধরে রাখার জন্য, যাতে কম্পিটিশনের কাছে মার্কেট শেয়ার না চলে যায়। আচ্ছা আচ্ছা, আপনারা তো যখন একটা জিনিস তৈরি করেন, ভোগ্যপণ্য তৈরি করেন, তখন তো সেটা আপনারা নিজেরাই বিজ্ঞাপন দিতে পারেন। আপনারা বিজ্ঞাপন সংস্থার কাছে কেন যান এবং কি প্রত্যাশা নিয়ে যান? বিজ্ঞাপন সংস্থার কাছে আমরা খালি বিজ্ঞাপন বুক করার জন্য যাই না। বিজ্ঞাপন সংস্থার কাছে আমরা যাই প্রথম থেকে প্রোডাক্টটাকে কিভাবে বিজ্ঞাপন দিলে পরে, কিভাবে সেটাকে ফুটিয়ে তুললে পরে কাস্টমারের কাছে সেটা বেনিফিট পাওয়া যাবে, বোঝা যাবে। তাদের কাছে কিভাবে অন্য কম্পিটিশনের কাছে সেটাকে তারা বেশি চাইবে, সেটাকে তৈরি করা আছে। তার উপরে যখন একটা প্রোডাক্টের কোনো বাজেট থাকে, সেই বাজেটে কিভাবে বিজ্ঞাপন দিলে পরে, কোন মাধ্যমে গেলে পরে আরো বেশি রিটার্ন পাওয়া যাবে, জনসাধারণ বেশি জানতে পারবে, সেটা তারা প্ল্যান করে ডিসাইড করে সেটাকে বার করেন। এই সমস্তগুলো নিজেরা করলে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, একটা প্রোডাক্ট যখন আপনারা তৈরি করছেন তখন তো তার নানা রকম স্টেজ থাকে, যেমন ধরুন প্যাকেজিং আছে, মার্কেটিং আছে,
এই বিভিন্ন স্টেজের মধ্যে ঠিক কোন অবস্থায় আপনারা জিনিসটি তৈরি করে বিজ্ঞাপন সংস্থার হাতে তুলে দেন? আমরা কোনো প্রোডাক্টই কোনো স্টেজেতে বিজ্ঞাপন সংস্থার হাতে তুলে দেওয়া হয় না। প্রথম থেকেই বিজ্ঞাপন সংস্থারা টোটালি ইনভলভ থাকে, তৈরি করা, প্যাকেজিং ডেভেলপ করা, তার কালার তৈরি করা, মার্কেট রিসার্চের পরে সেটা কিভাবে সাধারণ জনসাধারণের কাছে সেটাকে ফেভারিট করা যায়, সেই সমস্ত ইনভলভমেন্ট পুরো স্টেজেতেই তারা ইনভলভ থাকে। সুতরাং কোনো একটা নির্দিষ্ট স্টেজ নেই যে সময় তাদের হাতে এটা তুলে দেওয়া হয়। এটা একটা কমপ্লিট মিলে দুজন অ্যাডভার্টাইজিং এজেন্সি এবং কোম্পানি মিলে মার্কেটিংটাকে বাড়াবার চেষ্টা করে। আচ্ছা, আমাদের মিডিয়ার সমস্ত বিল আমরা করি, যেমন কোনো কিছু অ্যাড আমাদের বেরোলে সেটা ক্লায়েন্টের কাছে আমাদের বিল করতে হয়। সেই যেমন প্রেস আছে, দূরদর্শন আছে, তারপর অল ইন্ডিয়া রেডিও আছে, ওগুলো দেখানোর পর বা অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার পর আমি ওই সব বিল করার পর ক্লায়েন্টকে দিই। আর পাবলিকেশন বিল যখন আমার কাছে আসে সেগুলো আমি পাস করি, যদি ঠিক থাকে সেগুলোকে আমার যেমন 2 মাস বা 3 মাস এরকম ইয়েতে পেমেন্ট করা হয়, সেইভাবে পেমেন্ট। অর্থাৎ বিলটা আপনারা তখনই করতে পারছেন যখন দেখানো হয়ে যাওয়ার পর আপনারা বিলটা বিভিন্ন মিডিয়ার কাছে পাঠাচ্ছেন? না, আমি ক্লায়েন্টের কাছে পাঠাচ্ছি। আচ্ছা। তো রংচঙে বিজ্ঞাপন হচ্ছে আজকাল, কোথায় সমুদ্রের তীরে নিয়ে যাচ্ছে, কোথায় পাহাড়, দারুণ দারুণ সুন্দর দেখতে, সবাই খুবই আকৃষ্ট করে। তবে বিজ্ঞাপনের যে পণ্য সেটা কিন্তু সবসময় আকৃষ্ট করে না। তার মানে আমি বলতে চাই যে ওরা দেখালো বলেই আমি দৌড়লাম কিনতে, একটা মগ পাওয়া যাচ্ছে কিংবা একটা এক্সট্রা সাবান দিচ্ছে, আর নতুন একটা প্রোডাক্ট এলো, সেটা যে আমাকে সবসময় আকৃষ্ট করে তা না, কিন্তু বিজ্ঞাপনগুলো সর্বদাই আকৃষ্ট করে। আচ্ছা, তার মানে বিজ্ঞাপনের চটকটা আকৃষ্ট, চটকটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি যে আপনি যখন কোনো জিনিস কেনেন তখন আপনি কি বিবেচনা করে কেনেন এবং কেন কেনেন? আমি আমার নিজের জন্য যখন জিনিস কিনি সেটা আমার প্রয়োজন মতো কিনি। যেহেতু একটা জিনিস বিজ্ঞাপন দেওয়া হয়েছে কিংবা নতুন মার্কেটিং হয়েছে সেটাই আমি কিনলাম, কিংবা এখন কি পাওয়া যাচ্ছে, এবারে কি বেরোলো, এরকম কোনো জিনিস দেখে আমি কিন্তু কিনি না। আমার প্রয়োজনগুলো খুব সামান্য এবং খুব ডেফিনেট। আমি জানি আমি কি চাই, আমি তার উপরে আমার কেনাকাটাটা করি। আজকে এসেছি শ্রীমতী মুনমুন কাপুরের কাছে। ওর পরিচয়, উনি একজন গৃহবধূ, আর উনি নিজস্ব একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। মাঝে মধ্যে উনি মডেলিংও করে থাকেন। মুনমুন, আমি জানি না যে তুমি বিয়ের আগে কি বিয়ের পরে মডেলিংয়ে এসেছো। যখনই এসে থাকো, আমরা একটা কথা তোমার কাছে জানতে চাইবো যে মডেলিংয়ে আসার সময় তোমার পরিবার থেকে কি কোনো রকম আপত্তি এসেছিল? আমি মডেলিং বিয়ের আগেও করেছি, পরেও করেছি, আর আমার বাড়িতে কোনো রকম আপত্তি ওঠেনি। তার কারণ হচ্ছে আমি কোনো আপত্তিজনক মডেলিং করিনি। আর ধরো আমি সাবানের জন্য করেছি, টাইলের জন্য করেছি, পাখার জন্য করেছি, শাড়ির জন্য করেছি, সেরকম কোনো অবজেকশন আমি পাইনি। আচ্ছা, আরেকটা কথা তোমায় জিজ্ঞেস করি যে তুমি যখন মডেলিংয়ে এলে তার আগে কি তোমাকে কোনো রকম মডেলিং এজেন্সি থেকে নেওয়া হয়েছিল? সেরকম ধরনের কোনো সংস্থা কি আছে, বা তোমার কি কোনো ট্রেনিং ছিল এই ক্ষেত্রে? না, কলকাতা বা বেঙ্গলে কোনো রকম ট্রেনিংয়ের ব্যবস্থা নেই, আর আমি তার জন্য কোনো ট্রেনিং নিইনি। আর আমাকে লোকে হয়তো দেখে পছন্দ করেছে, মুখের কথা শুনে অ্যাডভার্টাইজিং কোম্পানিকে বলেছে, যখন ওরা লোক খুঁজে এরমভাবে এসছে। এছাড়া কলকাতায় কোনো উপায় নেই, কারণ কোনো ট্রেনিংয়ের ব্যবস্থাই নেই। আচ্ছা, তুমি তো দেখছি যে একজন পুরোপুরি ব্যবসাতেই একবারে এখনো চলে এসেছো, ব্যবসা করতেই তোমার হয়তো অনেকটা সময় চলে যায়, তাহলে তুমি নিশ্চয়ই মডেলিংটাকে পুরোপুরি জীবিকা হিসেবে নাওনি। কেন নাওনি? তার কারণ হচ্ছে যে কোনো জিনিস যখন জীবিকা হিসেবে বেছে নেওয়া হয় সেটা তো মানুষ রেগুলার বেসিসে চায়, তাই না? আর সেই ক্যারিয়ারে সাকসেসফুল হতে চায়। আর মডেলিংয়ে আমার মনে হয় খুব কম স্কোপ কলকাতায় এবং বেঙ্গলে, সেটা ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া খুবই মুশকিল। আচ্ছা রায়, আপনাকে আমরা একটা প্রথমে প্রশ্ন করি। আগেই বলেছি বিজ্ঞাপন সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, তো বিজ্ঞাপন বলতে কি বোঝায়? বিজ্ঞাপন বলতে বিজ্ঞাপনের সংজ্ঞা বলি বিশেষভাবে জ্ঞাপন করা, মানে বিশেষভাবে জানানো। বিজ্ঞাপন শিল্প আজকে ভারতে প্রায় 1000 কোটি টাকা পেরিয়ে গেছে, এবং এই সমস্ত টাকাটাই খরচা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে। বিজ্ঞাপনের মাধ্যম মানে দূরদর্শন যেমন একটি মাধ্যম, সংবাদপত্র যেমন একটি মাধ্যম।
সংবাদপত্র এবং দূরদর্শন হলো প্রাথমিক মাধ্যম, বেশিরভাগ খরচাটাই হয় এই দুটি মাধ্যমে। কিন্তু এছাড়াও দ্বিতীয় স্তরের, তৃতীয় স্তরের, চতুর্থ স্তরের অনেক মাধ্যম আছে এবং প্রতি মাধ্যমেই অনেকগুলি বাহন আছে। যেমন দূরদর্শন কলকাতা হলো বাহন, দূরদর্শন হলো মাধ্যম। সংবাদপত্র যেমন মাধ্যম, মনে করুন একটা বাহন। তো বিজ্ঞাপন বিশেষভাবে জ্ঞাপন করে এই সমস্ত মাধ্যমে, এই সমস্ত বাহনের মাধ্যমে। আচ্ছা, আপনারা যখন একটা বিজ্ঞাপন তৈরি করেন তখন আপনারা কোন কোন দিকে লক্ষ্য রাখেন তৈরি করার সময়? ধরুন প্রথমে একটা কনসেপ্ট থেকে যে আপনারা একটা ফাইনাল আর্টওয়ার্ক করছেন, তখন কোন কোন দিকে লক্ষ্য রেখে বিজ্ঞাপনটা তৈরি করা হয়? স্বাভাবিকতই যারা বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হন তাদের সকলের ইন্টারেস্ট বজায় রেখে বিজ্ঞাপন তৈরি করা হয়। যেমন বিজ্ঞাপনদাতা যিনি, অর্থাৎ যিনি সামগ্রী বিক্রি করছেন, সামগ্রী বানাচ্ছেন, তার ইন্টারেস্ট। বিজ্ঞাপন পড়ে যিনি প্রভাবিত হচ্ছেন, বিজ্ঞাপিত সামগ্রী কেনার কথা ভাবছেন, তার ইন্টারেস্ট রেখে, এবং কিছু অংশে সমস্ত সমাজ এবং দেশের কথা ভেবেও। স্বাভাবিকতই সব দিক থেকেই করা হয়। আচ্ছা, আর বিজ্ঞাপনকে আকর্ষণীয় করে তোলার জন্য আপনারা কি কি পদ্ধতি ব্যবহার করেন? বিজ্ঞাপনকে আকর্ষণীয় করে তোলবার জন্য পদ্ধতির কোনো সীমা নেই, কোনো শেষ নেই। বিজ্ঞাপন যেমন সায়েন্স, একটা বিজ্ঞাপন আর্টও তেমনি, এবং অন্যান্য আর্ট ফর্মে যেমন সাহিত্য বা নাটক বা ছবি, বিজ্ঞাপনেও রসদ অনেক, রং, শব্দ, বাচনভঙ্গি, সুষমা, সবগুলোকেই নানা রকমভাবে ব্যবহার করে নানা রকমভাবে আকর্ষণীয় করে দেওয়া যায় বিজ্ঞাপনকে। আমরা এখন এসেছি শ্রীমতী অঞ্জনা বসুর কাছে। ইনি এই বিজ্ঞাপন সংস্থার কপিরাইটার। মিস বসু, আমরা জানতে চাই যে আপনার এই কপিরাইটারের ভূমিকাটি কি? আপনি যখন একটা বিজ্ঞাপন দেখেন, আপনি দেখবেন যে একটা ছবি থাকে আর কিছু কথা লেখা থাকে। সেই কথাগুলো লেখা আমার কাজ। সেই কথাগুলো সাধারণত লোকেরা স্লোগান বলে, কিন্তু বিজ্ঞাপনের ভাষায় আমরা তাকে কপি বলি। আর কপি এর অনেক ভাগ আছে, যেমন হেডলাইন, বডি কপি আর বেস লাইন। একটু এঁকে বুঝাচ্ছি। এটা যদি একটা বিজ্ঞাপন হয়, এটা আপনার ছবি হবে। তারপর দেখবেন একটা বড় লাইন এখানে, সেটাকে আমরা বলি হেডলাইন, বা লোকেরা তাকে স্লোগানও বলে, কিন্তু বিজ্ঞাপনে হেডলাইন বলে। তারপর প্রোডাক্টের বিষয়ে কিছু লেখা আছে, ফাইন প্রিন্ট, অত বোর্ডে নয়, সেটা আমরা বলি বডি কপি। আর ফাইনালি শেষের দিকে আবার একটা লাইন, সেটাকে বলি বেস লাইন। এই হলো কপি। বেস লাইনটাই মূল কথা তাহলে? না, হেডলাইন মূল কথা বলতে পারেন, বেস লাইনও মূল কথা বলতে পারেন, সেটা ক্যাম্পেইনের উপর নির্ভর করছে। Express. বিজ্ঞাপনে যদি অতিরঞ্জন করা হয় এবং সেই অতিরঞ্জন যদি খুব অতীব আকারের অতিরঞ্জন হয়, সেই বিজ্ঞাপন আত্মহত্যা করার সামিল। যদি 10টা প্রোডাক্ট লঞ্চ হয়
6-7টা ফেলিয়ার হয়ে যায়, কারণ তারা যেটাকে ভেবেছিল হয়তো যেটা মানের হয় সাকসেস না। হবে সেটা হ্যাঁ, হয়নি। আমার মনে হয় যে মানুষকে ঠকানো হচ্ছে, জিনিসগুলো যেভাবে দেখানো হয় আর তারপরে মানুষকে যে 5 দিনে খুব সুন্দরী হয়ে গেল একটি মেয়ে, কিনে তার মোটেই সেটা হলো না, তো এভাবেই আমার মনে হয় তাদের প্রবঞ্চনা করা হচ্ছে। Because of our customers, we mostly use newspaper. আমরা সবাই জানি যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থাৎ ওম টু টোম বিজ্ঞাপন আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। বিজ্ঞাপন যেমন সায়েন্স, একটা বিজ্ঞাপন আর্টও তেমনি, এবং অন্যান্য আর্ট ফর্মে যেমন সাহিত্য বা নাটক বা ছবি, বিজ্ঞাপনেও রসদ অনেক, রং, শব্দ, বাচনভঙ্গি, সুষমা, সবগুলোকেই নানা রকমভাবে ব্যবহার করে নানা রকমভাবে আকর্ষণীয় করে দেওয়া যায় বিজ্ঞাপনকে। আচ্ছা আচ্ছা, বিদেশে ধরুন, বিদেশে কেন আমাদের দেশেও নানা রকমের ডাইরেক্ট পুশ সেল বলে একটা কথা আছে, এবং সেই ধরনের বা কখনো কোনো অ্যাট্রাকটিভ কোনো আপনারা অফার দিলেন কোনো একটা বিজ্ঞাপনের সঙ্গে, কিংবা কখনো আপনারা হয়তো কোনো ডিসকাউন্ট দিলেন, এইগুলোকে কি আপনারা মনে করেন যে জনসাধারণ এই জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হয়ে বেশি কেনেন? এগুলো কেন দেয়? যখন দেখা যায় যে এই ধরনের অফার পরে পর আসছে এবং অনেক সময় একই প্রোডাক্টের কাছ থেকে আসছে, তার মানে সেই প্রোডাক্টটার সেই অফার করার ক্ষমতা আছে। ক্ষমতাটা এলো কোথা থেকে? এই জন্যই এলো যে ওই ভাবে বিজ্ঞাপন করার জন্য ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন। তবে সবসময় যে হন তা নয়, অনেক সময় অনেক প্রোডাক্টের সঙ্গে অবান্তর অফার করা হয়, যেগুলো ক্রেতারা সাধারণতই রিজেক্ট করে থাকেন। আচ্ছা, বিজ্ঞাপনের সামাজিক এবং নৈতিক দায়িত্ব কতখানি? অনেকখানি। এই সম্পর্কে একটু কিছু বলুন। বিজ্ঞাপন একটা পাবলিক জিনিস, কাজে বিজ্ঞাপনে আপনি যা বলছেন, যা করছেন, তার প্রভাব সমাজের উপর তো আছেই। বিজ্ঞাপনে যদি অতিরঞ্জন করা হয় বা বিজ্ঞাপনে যদি অরুচিকর কোনো বা অশালীন কোনো কিছু দেখানো হয়, যদি খারাপ স্বভাব তৈরি করার জন্য বিশেষ করে ছেলে মেয়েদের, ছোট ছেলে মেয়েদের এমন কিছু বলা হয় বা করা হয়, সেগুলো সবগুলোই অনৈতিক এবং সেগুলো কোনো রকমভাবে সাপোর্ট করা যায় না। তবে যেমন এই সমস্ত দোষগুলি বিজ্ঞাপনে রয়েছে, আশার কথা এই, আমি অন্তত 25 বছর বিজ্ঞাপনে থাকতে থাকতে দেখলাম যে এই ধরনের অভ্যাস বিজ্ঞাপন থেকে কমে আসছে। বিজ্ঞাপন আগের থেকে অনেক বেশি দায়িত্ববান হয়েছে বলে মনে করি। না, আমাদের দেশের বেশিরভাগ জিনিস বিজ্ঞাপনের মান যেভাবে বাড়ছে সেভাবে জিনিসের মানটা আমি মনে করি না যে উন্নত হচ্ছে। বেশিরভাগ সময় জিনিসগুলো কিনে দেখা যায়, যেমন খুব সুন্দর একটা অ্যাডভার্টাইজমেন্ট, তাতে দেখাচ্ছে সাবানে প্রচুর ফেনা ডুবে গেলেন, অথচ সাবানটা কেনার পরে দেখা গেল তার ফেনা মোটেই ভালো করে বেরোচ্ছে না। তাতে আমার মনে হয় যে এই বিজ্ঞাপনের মানের সঙ্গে যদি জিনিসের মানগুলো বাড়ানো হয়, তাতে দেশের লোক অনেক বেশি উপকৃত হবেন। অর্থাৎ এইসব যা কোম্পানি যেখান থেকে জিনিসগুলো বেরোচ্ছে, তারা যদি বিজ্ঞাপনে যে যতটা পরিমাণ খরচা করছেন টাকা পয়সা, তার সঙ্গে যদি খানিকটা আরো পরিমাণ টাকা তার প্রোডাক্টের জন্য খরচা করেন, তাহলে জিনিসগুলো ভালো হবে এবং মানুষকে চিট করা হবে না। আমার মনে হয় যে মানুষকে ঠকানো হচ্ছে, জিনিসগুলো যেভাবে দেখানো হয় আর তারপরে মানুষকে যে 5 দিনে খুব সুন্দরী হয়ে গেল একটি মেয়ে, কিনে তার মোটেই সেটা হলো না, তো এইভাবেই আমার মনে হয় তাদের প্রবঞ্চনা করা হচ্ছে। এটা আমার নিজের ধারণা। আচ্ছা, আমি মিস্টার গাঙ্গুলিকে একটা প্রশ্ন করি। আপনারা যখন একটা জিনিস তৈরি করেন তখন নিশ্চয়ই তার পেছনে মার্কেট রিসার্চ থাকে, এইটা কিভাবে আপনারা করেন মার্কেট রিসার্চটা? মার্কেট রিসার্চ থাকে যখন কোনো প্রোডাক্টের মার্কেটের সম্বন্ধে ডিমান্ড কিরকম হবে, তার রিয়াকশন কি, তার পজিশন কি হওয়া উচিত, তার প্রাইস কি হওয়া উচিত, এগুলো জানতে চাই। মার্কেট রিসার্চের বহু কারণ থাকতে পারে। আজকে ভারতবর্ষে রাম যেরম বলছে যে অ্যাডভার্টিজমেন্টের স্ট্যান্ডার্ড অনেক বেড়েছে, আজকে ভারতবর্ষে মার্কেট রিসার্চের স্ট্যান্ডার্ডটা প্রচন্ড বেড়েছে, এবং যার ফলে অনেক সায়েন্টিফিক্যালি মার্কেট ইনফরমেশন গ্যাদার করা যায়, যার ফলে বিজ্ঞাপনটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট করা যাচ্ছে। আচ্ছা, তবে যদি আমি একটু ওই কনজিউমার রিয়াকশন সম্বন্ধে আসি,
আমার মনে হয় ওটা খুব জেনারেল স্টেটমেন্ট। আমার মনে হয় আজকে বিজ্ঞাপন সংস্থাদের অনেক কোড অফ কন্ডাক্ট রয়েছে। তারা নিয়মিতভাবে খবরের কাগজে, ম্যাগাজিনে বিজ্ঞাপন দেয়। যদি কোনো সময় এমন কোনো বিজ্ঞাপন কেউ দেখে যার ফলে মনে হয় তাদের প্রবঞ্চনা করা হচ্ছে বা যা বলা হয়েছে বিজ্ঞাপনে তার সঙ্গে মিলছে না, তারা কার কাছে সেটা নিয়ে যেতে পারে, কার কাছে কিভাবে কমপ্লেন করতে পারে, হয় না সেটা বলছি না, তবে বাই অ্যান্ড লার্জ বড় কোম্পানি বা বড় বিজ্ঞাপন সংস্থা যাদের কোনো রকম দায়িত্ব জ্ঞান রয়েছে তারা প্রোডাক্টের সঙ্গে বিজ্ঞাপনের প্রচন্ড একটা সামঞ্জস্য রেখে বিজ্ঞাপন প্ল্যান করার করে চেষ্টা করেন। এবং বিজ্ঞাপন হয়তো কনজিউমারকে একবার চেষ্টা করে, যদি প্রোডাক্টটা সেটা না মানে সেই প্রোডাক্টের বিজ্ঞাপন হয় না বা প্রোডাক্টের সেল সাকসেস হয় না। এবং যখন বিজ্ঞাপন দেওয়ার কারণ সেলস বাড়ানো, তখন কোম্পানি নিজের স্বার্থে সেই প্রোডাক্টটাকে, কোয়ালিটিটাকে বাড়ায় যাতে করে আলটিমেটলি প্রোডাক্টটা অ্যাকসেপ্টেড হয় জনসাধারণের কাছে। এটা হতে পারে যে বিজ্ঞাপন দেখে কারো এত বেশি ভালো লেগে গেছে যে প্রোডাক্টের সঙ্গে সেটার সামঞ্জস্য থাকছে না, সেটা বিজ্ঞাপন ভালো লাগার কারণ। তবে বিজ্ঞাপনের সচরাচর কিছু বলা হয় না যেটার সঙ্গে প্রোডাক্টের অ্যাকচুয়াল ক্যারেক্টারের কোনো মিল নেই। ইকোনমিক সিকিউরিটিটা এখানে খুব কম। তার কারণ হচ্ছে আমাদের কলকাতায় যারা ধরো টপ মডেলস যারা, তারা আমি বলতে পারি হয়তো মাসে একখানা অ্যাসাইনমেন্ট পায় অন অ্যান অ্যাভারেজ। আর এই ব্যাপারে একটা আমাদের খুব জানা পেপারেও বেরিয়েছিল কলকাতায়, যে অল ড্রেসড আপ অ্যান্ড নোওয়্যার টু গো বলে একটা আর্টিকেল বেরিয়েছিল, যে মডেলসরা, টপ মডেলসরা পর্যন্ত স্কোপ পায় না, কারণ সেরকম কোনো কিছু নেই কলকাতায়। অ্যাডভার্টাইজিং কোম্পানি সেরকম কিছু অফার করতে পারে না মডেলসদের। আর তার কারণ হচ্ছে বিভিন্ন, সে কোম্পানি এখানে ইন্ডাস্ট্রি অত ফ্লারিশ করছে না, বম্বেতে মোড়, যে কোনো কারণেই হোক এখানে সেরকম স্কোপই নেই। ধরুন কেউ খুশি হলেন না জিনিসটা, বিজ্ঞাপনের যেটা বলা হয়েছে সেই জিনিসটা পেয়ে তার মানটা সম্বন্ধে খুশি হলেন না, যেমন এক্ষুনি শম্পা বললেন, তখন তারা কোথায় যাবেন? শম্পা যে কথা বললেন বা উৎপল যে কথা বললেন, ও দুটো সম্পর্ক রয়েছে আমি যা বলছি তার সঙ্গে। বিজ্ঞাপনে যদি অতিরঞ্জন করা হয় এবং সেই অতিরঞ্জন যদি খুব অতীব আকারের অতিরঞ্জন হয়, সে বিজ্ঞাপন আত্মহত্যা করার সামিল। কারণ বিজ্ঞাপনকে যদি একটা সামগ্রী সম্বন্ধে বা কোনো সেবা সম্বন্ধে খুব বাড়িয়ে বলা হয় এবং কনজিউমারের মধ্যে খুব বেশি আশাকে ফেনিয়ে বাড়ানো হয়, তখন কনজিউমার যখন সেই সামগ্রী বা সেবা কিনে দেখেন যে বিজ্ঞাপনের মতো একেবারেই নয়, তখন সেই সামগ্রীর কাছে আর কোনোদিনই ফিরে যাবেন না। এবং শুধু তাই না, অন্য 10 জনকে বলবেন তার অভিজ্ঞতার কথা। এর ফলে দেখা গেছে বহু কেসে বিজ্ঞাপনে অবান্তর অতিরঞ্জন, আত্মহত্যা করা সামিল। আচ্ছা, এটা একটা সেলফ চেক বলতে পারেন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এবারে আমার প্রশ্নটার যদি আপনি একটু উত্তর দেন, যে ধরুন কারোর যদি কোনো অভিযোগ থাকে জিনিস সম্পর্কে, তার কোয়ালিটি সম্বন্ধে, অর্থাৎ মান সম্পর্কে, তারা কোথায় যাবেন জনসাধারণ, কনজিউমার্স যারা? দুটো উপায় আছে। একটা হচ্ছে ব্যক্তিগতভাবে চেষ্টা করা, যে সামগ্রীর যারা নির্মাতা তাদের কাছে চিঠি লেখা এবং সেখানে ছেড়ে দেওয়া না, যতক্ষণ না আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে ততক্ষণ চেষ্টা করে যাওয়া। এবং বেশিরভাগ দায়িত্ববান সংস্থা এই ধরনের চিঠির প্রতিক্রিয়াতে ঠিকমতো অ্যাকশন নিয়ে থাকেন। আচ্ছা, এই আমার ধারণা। আমি নিজেই অনেক সময় করেছি এবং করে দেখেছি যে যখন চেষ্টা করা যায় তখন ফল পাওয়া যায়। আর এছাড়া দলগতভাবে কমপ্লেন করার অনেক উপায় আছে। আমাদের দেশেও এখনই অনেকগুলি সংস্থা আছেন যারা কনজিউমার রাইটস প্রোটেক্ট করবার জন্য নিজেদের তৈরি করেছেন। এরকম সংস্থা প্রায় প্রতিদিনই নতুন করে আরো হচ্ছে। দুটি সংস্থার নাম হচ্ছে, যারা কলকাতা শহরে অ্যাক্টিভ আছেন, কনজিউমার প্রোটেকশন সেন্টার, আরেকটি হচ্ছে কনজিউমার ইউনিটি অ্যান্ড ট্রাস্ট। আচ্ছা, এরা দুজনেই আমি জানি চিঠি পাওয়া মাত্র অ্যাকশন নিয়ে থাকেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাকে আমি করছি, যে ধরো তুমি যে বলছো যে সমস্ত মহিলারা বা ছেলেরা যারা মডেলিংয়ে আসেন তাদের সুযোগ কলকাতায় খুব সীমাবদ্ধ এবং তাদের একই মডেলিংয়ের জন্য হয়তো কাউকে বেশি দেওয়া হয়, কাউকে কম দেওয়া হয়। এই সমস্ত ক্ষেত্রে ধরো যাদের কিছু প্রতিবাদ থাকে বা যাদের কিছু অভিযোগ থাকে, এই অভিযোগ নিয়ে তারা কোথায় যাবে? সেরকম কোনো সংস্থা কি আছে? প্রতিবাদ করতে গেলে মানে অনলি ওয়ে টু প্রতিবাদ করা হচ্ছে
যে গিয়ে বলা যে এই আমার চার্জ এবং এর কমে আমি করবো না, আর তাকে যদি তারা অতই বেশিভাবে চায় তাহলে সেই চার্জেই নেবে, এছাড়া প্রতিবাদ করার জন্য কোনো উপায় নেই। হ্যাঁ, আমি বলে দিতে পারি যে আমাদের দর্শকেরা যারা দেখছে তারা মডেলিং এর জন্য কোথায় যেতে পারেন। আমি একটা, সেটাই আমার প্রশ্ন ছিল যে আজকের এই অনুষ্ঠান অনেক ভাইরা এবং বোনেরা দেখছেন দূরদর্শনের মাধ্যমে, তাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে এটাকে জীবিকা করতে পারেন কিনা ভবিষ্যতে, তাদের উদ্দেশ্যে তুমি কি বল? তাদের উদ্দেশ্যে এই কথাই বলি যে এটা হয়তো জীবিকা হিসেবে কারণ নেওয়া সম্ভব হবে না, মানে এই পরিস্থিতি থাকলে, এই পরিস্থিতি থাকলে। আর কিন্তু হ্যাঁ, ওরা যদি করতে চান তাহলে অ্যাডভার্টাইজিং এজেন্সিতে গিয়ে নিজেদের পোর্ট্রেট জমা দিতে পারেন, তারপরে তা ইমিডিয়েটলি যদি কোনো ক্যাম্পেইন হয় তাদের নেবে, আর যদি ইমিডিয়েটলি কোনো ক্যাম্পেইন না হয় পরে জানাবে, তার অ্যাড্রেস রেখে দেবে, ফোন নাম্বার রেখে দেবে, বড় অ্যাডভার্টাইজিং কোম্পানিগুলোকে কন্ট্যাক্ট করবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই যে উনি কথাগুলো বললেন যে কিছু ফোরাম আছে যেখানে কমপ্লেন করা যায়, আমি কিন্তু বলতে চাই যে সবগুলো প্রোডাক্টই খারাপ। যেমন আমাদের দেশের ঘড়ি, কতগুলো কাপড় জামার আইটেম, এগুলো অত্যন্ত উচ্চমানের, কিন্তু এই সাধারণ লোক যেগুলো ব্যবহার করেন, অর্থাৎ কাপড় কাচার সাবান, গায়ে মাখার সাবান, পেস্ট, এরা অত্যন্ত সাধারণ লোক। এদের পক্ষে জানাই সম্ভবপর নয় যেরকম কোনো ফোরাম আছে কিংবা সেখানে চিঠি লেখা কিংবা সেটা কম, তারা অত্যন্ত সাধারণ, হাজার হাজার লোক আমাদের দেশে যারা এই সাধারণ জিনিসগুলো ব্যবহার করেন। সুতরাং সেখানে তারা কমপ্লেন করে জিনিসগুলোর মান উন্নত করবেন আশা না করে সেই কোম্পানিগুলো যদি তাদের মানটা উন্নত করেন সেটা কিন্তু অনেক ভালো হবে। এর একটা প্রতিকার কিন্তু এই প্রবাদ বাক্যে রয়েছে, ন্যাড়া বেলতলায় একবারে বেশি যায় না। না না, কিন্তু বেলতলা ছাড়া যদি আর কিছু না থাকে তাহলে তো বারবার যেতে হয়। তো কারণ আমাদের প্রোডাক্টগুলোই সব আজকের দিনে কনজিউমারের কাছে প্রায় প্রতিটি সাধারণ প্রোডাক্টের ক্ষেত্রে অনেকগুলি চয়েস আছে, এবং এখানকার কনজিউমাররা, আমরা যদিও বলি যে তাদের হয়তো জ্ঞান নেই বা তাদের অ্যাওয়ারনেস নেই, তারা খুব সিলেক্টিভলি প্রোডাক্ট ডিসমিস করে দেবে। আজকে যদি আপনি দেখেন কনজিউমার প্রোডাক্টে যদি 10টা প্রোডাক্ট লঞ্চ হয়, 6টা-7টা ফেলিয়ার হয়ে যায়, কারণ তারা যেটাকে ভেবেছিল হয়তো যেটা বেশি সাকসেস হবে সেটা হয়নি। সুতরাং খুবই বিক্রি হয় না। আমি আপনার কথাটা মানছি, কিন্তু আপনি আমার কথাটা বুঝতে পারছেন যে যেই 4-5টা যে বাছা প্রোডাক্ট, সেই প্রোডাক্টেরও মানটা কিছু এত উন্নত নয়, কিন্তু কেন সবাই সেটাই নেয়? কারণ তাছাড়া আর তো কোনো অল্টারনেটিভ নেই তাদের, সেই জন্য সেটাকেই বেছে নিতে। অর্থাৎ উনি বলতে চাইছেন যে ক্রেতা সাধারণ যারা জিনিসগুলো কিনছেন সেই দামের মধ্যে তার থেকে ভালো কেনা তাদের কোনো সাধ্য নেই, মানে তাদের আরো সচেতন হতে হবে তাদের এই জিনিসের মান সম্পর্কে, যারা এগুলো তৈরি করছেন, এবং ক্রেতাদেরও আরো এই সম্পর্কে আরো বেশি তাদের সজাগ হতে হবে। সচেতন নিশ্চয়ই হতে হবে, কিন্তু অপশন অনেক আছে প্রতিটি রেঞ্জে। হ্যাঁ, সে তো আছেই। ধরুন আমি তো আগে একটা সাবানে অন্তত গোটা 15-20 অল্টারনেটিভ যে কোনো সময় অ্যাভেলেবল। সব সাবান মেলালে গোটা 50-এ আমি সাবানের রেঞ্জে বলছিলাম, 15-20টা যে কোনো রেঞ্জে, সস্তা, মিডিয়াম প্রাইস, এক্সপেন্সিভ প্রাইস, প্রচন্ড অপশন রয়েছে। এবং এই অপশন বাড়ার ধরুন একটা ফ্রি মার্কেট কনসেপ্টে ওইটা একটা ন্যাচারাল চেক হয়ে দাঁড়াচ্ছে প্রাইসিং, কোয়ালিটি, প্যাকেজিং সমস্তর উপরে। আপনার কি ভূমিকা এই বিজ্ঞাপন সংস্থায়? আমি এখানে ইংরেজিতে বলে আর্ট ডিরেক্টর, বাংলার শিল্প নির্দেশক। আচ্ছা, আপনাদের এই আর্ট ডিরেক্টর হতে গেলে কি আপনাদের কোনো আর্ট সম্পর্কে পড়াশোনা করতে হয়? নিশ্চয়ই কমার্শিয়াল আর্ট সম্পর্কে হলে ভালো হয়। আর্ট ডিরেক্টর যারা বিখ্যাত আর্ট ডিরেক্টরস আছেন তাদের সকলেই প্রায় আর্ট ব্যাকগ্রাউন্ড বা আর্ট কলেজে পড়েছেন, বা এমন শিল্পীও আছেন, অনেক ফাইন আর্ট শিল্পী। আবার এমনও দেখা যায় যে আর্ট কলেজে পড়েননি কিন্তু তা সত্ত্বেও খুব নামকরা এবং প্রফেশনাল আর্ট ডিরেক্টর। তাহলে আর্ট ডিরেক্টরের ভূমিকাটি কি? মানে আঁকতে হচ্ছে কি আপনাদের, না আপনারা নির্দেশ দিচ্ছেন? আঁকতে হয়, প্রয়োজন আঁকতে হয়, তবে বেশিরভাগই নির্দেশ। প্রফেশনালিজম জিনিসটা এখানে খুবই কম, কারণ আমার ক্ষেত্রে আমি দেখেছি সেম প্রোডাক্টের জন্য, সেম জিনিসের জন্য একজন মডেল একটা দাম পাচ্ছে, আরেকজন মডেল তার ডাবল পাচ্ছে বা তার হাফ পাচ্ছে, আর কোনো কিছুর মানে একটা ফিক্সড কিছু নেই এরকম কিভাবে পে করবে বা কিভাবে অ্যাপ্রোচ করবে, এখানে কোনো মডেলিং এজেন্সিও নেই। আমরা এখানে কম্পিউটারের সাহায্যে বিজ্ঞাপন জগতে যত রকমের কাজ হয় সব কিছু এখানে করতে পারি। ফ্রম কনসেপ্ট টু ফিনিশ যেটাকে বলে, সেটা আমরা এখানে করে থাকি। আমাদের লেজার রাইটার প্রিন্টার, লেজার টেকনোলজির সাহায্যে আমরা প্রিন্ট আউট করি। যখন আমাদের কারোর একটা আইডিয়া আসে, কপি রাইটার হোক বা আর্ট ডিরেক্টর হোক, তিনি এখানে এসে আমাদের বলেন যে আমার মনে করেন এটা একটা পটেটো চিপ প্যাকেট আমরা ডিজাইন করছি, তিনি বলেন যে আমার একটা পটেটো চিপ প্যাকেটে আমরা এরকম ডিজাইন চাই। সেটা আমরা স্টার্ট করি একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন দিয়ে, সেখান থেকে আমরা মনে করি একটা সার্কেল দিয়ে আমরা করি, সেটা আমাকে ছোটো বড়ো এখানে সঙ্গে সঙ্গে ছোটো বড়ো করা যায়।
তারা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে, রঙের কালারের এফেক্ট চেঞ্জ করলে কি হয়, আর কপি চেঞ্জ করলে কি হয়, এই লেখাটা অন্যভাবে যদি লেখা যায় সেটা করলে কি হয়, এই লেখাটা এখানে না হয়ে যদি এখানে দেওয়া যায় সেটা কি হয়, এই চেঞ্জগুলো তারা সঙ্গে সঙ্গে দেখতে পান। তাতে কি হয়, কনসেপ্টের ফিনিশ স্টেজটা তারা দেখতে পান। ক্লায়েন্ট আমরা যারা আছেন তারা আমাদের কাছে এসে এখানে দেখতে পান যে তাদের প্রোডাক্ট, তাদের বিজ্ঞাপন কীরমভাবে ফিনিশ হচ্ছে। তার সাথে না অনেক ভেরিয়েশনস আমরা এখানে পেতে পারি, যা হয়তো স্টুডিওতে করতে গেলে সম্ভব হয় না। যদি আপনি কোনো প্রোডাক্টের জন্য 7 টাকা দেন এবং সেই 7 টাকায় যদি আপনার মতে 7 টাকার ভ্যালু না পান, পরের বার সেটা কিনবেন না। এবং বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্য বিক্রি বাড়ানো। যদি আপনি না কেনেন, কোম্পানির থেকে সেটাই একটা ন্যাচারাল চেক হিসেবে বিজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্য রাখে প্রোডাক্টের কি কোয়ালিটি আছে। হ্যাঁ, সেটা ঠিক কথাই। স্ট্র্যাটেজিটা আসে আমাদের কাছে, সেটা আমরা কপিরাইটার, আমি এবং কপিরাইটার দুজনে একসঙ্গে বসে ঠিক করি যে কোন রুট নেওয়া হবে। তারপর সেই রুট উনি ও যে কপি লিখছে সেটা রিফ্লেকশন করে সে শিল্পের ফর্মে আনার, বিজ্ঞাপনের ফর্মে আনার চেষ্টা হয়, কিংবা এমন একটা আইডিয়া এলো হয়তো ছবিতেই, সেটা থেকে ও আবার একটা তাতে সুটেবল একটা আইডিয়াস পেয়ে গেলেন। কপিয়ে লিখে দিল। এরমভাবে দুজনে কাজ করতে হয়। আচ্ছা, আপনার সামনে যেগুলো দেখছি এগুলো কি আপনার আপনার তৈরি? কিছু কিছু আছে, কিছু কিছু অন্য শিল্পীদেরও করা আছে। এইগুলো সাবানের প্যাকেট, সাবান একটা তৈরি হবে, একটা কোম্পানি আমাদের বলেছেন যে সাবান তৈরি হবে, সাবানটা বাজারে ছাড়া হবে। তখন সে গোড়া থেকে আমাদের সেগুলো চিন্তা করতে হয় যে সাবানের নাম কি হবে। খুব তাড়াতাড়ি নানাভাবে নানা ভেরিয়েশন পাওয়া যায়, কিন্তু যখন আমরা রং নিয়ে কাজ করি বা কোনো বিজ্ঞাপন এমন নিয়ে কাজ করি যেটার অনেক রকম ডিজাইন দেখাতে হবে, সেগুলো ক্লায়েন্টের পক্ষে খুব সুবিধা হয়। এবং কম্পিউটারে এটা ওয়ার্ড প্রসেসিং করা যায়, নানা রকম বিজনেস অ্যাপ্লিকেশন করা যায়। আচ্ছা মিস্টার রায়, একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি যে সম্প্রতি একটি বিদেশি পত্রিকায় আমি পড়লাম টকিং অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে, যে ধরুন আপনি কোনো এয়ারলাইনে কোথাও যাচ্ছেন, আপনি একটি পত্রিকা খুললেন, পত্রিকা খুলে দেখলেন যে তাতে লেখা রয়েছে ফ্লাইটস ওয়ান্স এয়ারলাইন, সেটা কথা কয়ে উঠল, টকিং অ্যাডভার্টাইজমেন্ট। তারপরে ধরুন জাপানে আপনি টোকিও শহরে একটা টিউব থেকে হয়তো বেরোচ্ছেন, আপনার পেছন থেকে কেউ হয়তো কথা বলে উঠলো, আপনি পেছনে তাকিয়ে দেখলেন একটা বড় বিলবোর্ডে একজন ভদ্রলোকের একটি মানে ছবি বলবো, বিজ্ঞাপনই বলবো, এবং একটি কোনো বিশেষ পানীয় সম্পর্কে তিনি এই বিজ্ঞাপনটা সোচ্চারে ঘোষণা করছেন। তারপরে আরেকটা যেটা নতুন একটা পদ্ধতি বিদেশে চালু হয়েছে, সেটা হচ্ছে আপনার ধরুন আপনি একটা পত্রিকা খুললেন, একটা কোনো পার্টিকুলার একটা কোনো পারফিউম তার বিজ্ঞাপন, সেই পাতাটা খুললেই সেই পারফিউমের সুগন্ধে সেই পাতাটা ভরপুর। এই ধরনের কিছু বিজ্ঞাপন কি এদেশে চালু আছে? এদেশে গন্ধ পাওয়া যায় এরকম বিজ্ঞাপন চালু হয়েছে, এবং সাবানের ক্ষেত্রে আমি জানি, একটি কোলনের ক্ষেত্রে হয়েছে, একটি পাউডারের ক্ষেত্রে হয়েছে। এছাড়া অন্য কোনো সেন্স নিয়ে এদেশে কাজ হয়েছে বলে আমি জানি না। তবে এগোচ্ছি আমরা। প্রথমে তো বিজ্ঞাপন ছিল শুধু ওয়ান ডাইমেনশনাল কোল্ড প্রিন্টে, এখন তার থেকে অডিও ভিজুয়াল হয়েছে, ছবি এবং কথা একসঙ্গে এবং শোনা যায় এবং দেখা যায়, এখন গন্ধও পাওয়া যাচ্ছে। একটি টকিং ওয়েইং মেশিনের উপর আমি উঠলাম। ওয়েইং মেশিন কথা বলে দেয়, কথায় আপনাকে বলে দেবে আপনার ওজন কত। তো আমি মেশিনটা ওঠা মাত্র সে মেশিন বলে উঠলো 1 at a time প্লিজ। এর ফলে কি হলো, সেই মেশিনের কাছে আমি আর কোনোদিন যাব না।